সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দি রোল অফ এডিটর ইন চিফ। তো মূলত আসলে রোল অফ এডিটর যদি আমরা বলি বা এডিটর যিনি চিফ অবস্থায় আছেন তার আসলে জার্নালের প্রতি যে উৎকর্ষতা যতটুকু থাকে অথবা তার কাজের যে পরিধি থাকে তার কিন্তু বিশাল এবং ব্যাপক। তো তাকে মূলত আমরা আসলে বলতে পারি সিইও অফ দ্য জার্নাল। কেন আমরা বলবো, যখন আমি একজন রিসার্চার অথবা একজন একাডেমিশিয়ান আমি জার্নালটাতে আমার পেপারটা সাবমিট করতে চাই, তখন কিন্তু আমি শুধুমাত্র চিন্তা করি যে আমার পেপারের যে কাজটা আমি কিভাবে একটা হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করব। কিন্তু ঠিক তেমনি এডিটর ইন চিফও কিন্তু চিন্তা করেন যে পেপারটা কতটা তার যে জার্নালের স্কোপ বা এইমের সাথে সামঞ্জস্যপূর্ণ, প্লাস তার যে জার্নালটি থাকে সেই জার্নালটার অবজেক্টিভটা যেটা সেটার সাথেও মানানসই কিনা। তো এই বিষয়টা কিন্তু এডিটর ইন চিফ যিনি থাকেন তিনি কিন্তু খুব গুরুত্বের সাথে এটা বিবেচনা করে থাকেন। আর যে কোনো জার্নালের এডিটর ইন চিফ যিনি থাকেন তিনি কিন্তু সবসময় চিন্তা করেন যে তারপরে তার জার্নালের ভিশন, তারপরে তার জার্নালের যে অবজেক্টিভ এবং কি জার্নালের যে স্কোপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্কোপ, সেটা একদমই স্ক্রিপ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যখন আমরা খেয়াল করে দেখি কোনো রিসার্চার যখন পেপারটা দিতে চান তিনি কিন্তু শুধুমাত্র চিন্তা করেন যে কত অল্প সময়ের মধ্যে তার পেপারটাকে পাবলিশ করা যাবে। ঠিক তেমনি অন্য দিক দিয়ে একজন এডিটর ইন চিফ যিনি থাকেন তিনি কি চিন্তা করেন যে তার পেপারটাকে কতটা নির্ভুলভাবে কত সুন্দরভাবে তার যে জার্নালের যে পলিসি সেটা ফলো করে তিনি সাবমিট করার মাধ্যমে তার পেপারটার উৎকর্ষতা যেমন বৃদ্ধি করতে সহায়তা করবেন, প্লাস ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা একটা সায়েন্টিফিক জার্নাল হোক অথবা রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেটাতেও তার যেন নাম্বারটা ইনক্রিজ করে অথবা বৃদ্ধি পায় সেটার জন্য কিন্তু কাজ করে যান। তো সাধারণত আমরা যে কোনো জার্নাল পেপার যখন আমরা সাবমিট করার পর অনেক দিন পর যখন ডেস্ক থেকে সেটা রিজেক্ট হয়ে যায়, তো সেই রিজেকশনের কারণটা কিন্তু আমরা অনেকেই জানতে পারি না। অনেক ক্ষেত্রে মেইলেই আমাদেরকে সাধারণত সব কিছু ইনফরমেশন দেওয়া হয়। তো সাধারণত এটা এডিটর ইন চিফের অফিস থেকেই কিন্তু আসলে মেইলটা ফরওয়ার্ড করা হয়। তো সেখানেই কিন্তু সকল ইনফরমেশনগুলো তুলে ধরা হয় যে আসলে কি কি কারণে তার পেপারটা রিজেক্ট হচ্ছে অথবা কি কি ধরনের কারেকশন তাকে করতে হবে। তো যে কোনো কারেকশন যেটা দেওয়া হয় সেটা কিন্তু এই জার্নালের যে পলিসি থাকে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই কিন্তু তাদেরকে সেটা ফলো করার জন্য বলা হয় ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো সাধারণত এডিটর ইন চিফ কিন্তু এই সকল ইনস্ট্রাকশন যখন তিনি কমপ্লিট দেখতে পান একটা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে, তখনই কিন্তু সেই পেপারটাকে তিনি গ্রহণ করেন এবং সেই পেপারটিকে ফার্দার প্রসেসিংয়ের জন্য কিন্তু তার এডিটোরিয়াল টিমের কাছে কিন্তু তিনি সাবমিট করে থাকেন। এখন দেখা যাচ্ছে এক্ষেত্রে একটি জার্নাল আসলে নির্বাচনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া যেগুলো আমাদের থাকে, যে জার্নালটা ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন, জার্নালটার স্কোপের সাথে আমার কাজের ধারা মিল আছে কিনা এবং আমি যে ধরনের কাজ করেছি সেইটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে কিনা, এমনকি তারা অরিজিনাল রিসার্চকে কতটুকু গুরুত্ব দিচ্ছে বা রিভিউর ক্ষেত্রে আমরা কি ধরনের তাদের রিকোয়ারমেন্ট আছে। তো এই সব কিছু কিন্তু একজন এডিটোরিয়াল চিফ কিন্তু তার মেইল প্রসেসের মাধ্যমে কিন্তু ফার্দার প্রসিডিউরটা কিন্তু জানিয়ে দেন। তো আমি মনে করি রোল অফ যেটা আমরা আলোচনা করছি আজকে, একজন এডিটরের যে ভূমিকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে দেখা যায় তাকে একদম একটা জার্নাল যখন পাবলিশন করা হয় তার যে প্রত্যেকটা যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোকে কিন্তু খুব নিখুঁতভাবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা একটা করে কিন্তু তাকে চেক করে যেতে হয় এবং এর মাধ্যমেই কিন্তু আসলে জার্নালটার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। এডিটোরিয়াল চিফ যিনি থাকেন, এডিটর ইন চিফের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে স্কোপ এবং এম অনুযায়ী যে পেপারটা সাবমিট করা হচ্ছে তার ইথিক্যাল কন্ডিশনগুলোকেও কিন্তু ভেরিফাই করা। কারণ যদি কোনো ধরনের কনফ্লিক্ট থেকে থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে সেখানে সেই কনফ্লিক্টগুলো মিটিগেট করার জন্য পেপারটার মধ্যে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা ইন্ডিকেশন আছে কিনা সেটাও কিন্তু আসলে লক্ষ্য করে থাকেন। এছাড়া এডিটর ইন চিফ কিন্তু সবচাইতে গুরুত্বের সাথে যে বিষয়টিকে লক্ষ্য রাখেন যে একটা পেপার যখন আসলো সেটার অথরশিপের যে ব্যাপারটা, সাধারণত দেখা যায় অথরশিপের রিকমেন্ডেশন বলেন, এটা কিন্তু অনেক সময় তারা ঠিকমতো যারা রিসার্চ সাবমিট করেন তারা কিন্তু প্রোভাইড করেন না। তো এর জন্য কিন্তু একজন এডিটর চিফ কিন্তু রিকোয়েস্ট করে থাকেন তার মেইলিংয়ের মাধ্যমে। তো এডিটর ইন চিফ যিনি থাকেন তিনি কিন্তু সবসময় চিন্তা করেন যে কনফ্লিক্টটা যাতে কম থাকে। কারণ দেখা যাচ্ছে, আমি যদি একটা উদাহরণ দিই, যে এখন এআই নিয়ে অনেক কাজ হচ্ছে বা সেই এআইটাই আসলে ভেরিফাই হচ্ছে কিনা বা আমরা এটার মধ্যে নতুন অরিজিনাল কিছু আনতে পারছি কিনা সেটাকে কিন্তু একজন এডিটর ইন চিফ কিন্তু
পরীক্ষা করে থাকেন এবং কি দেখা যাচ্ছে 5 বছর পর একটা পেপারে যে ইনফরমেশনগুলো আমরা লিখছি বা তথ্যগুলো আমাদের পাবলিকেশনের জন্য জানাচ্ছি সেগুলো গ্রহণযোগ্যতাটা কেমন থাকবে, যেটা তার জার্নালের সাথে কমপ্লাই করে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু তিনি কনসিডারেশনে নিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এডিটর ইন চিফ কিন্তু কনফ্লিক্টটাকেও যেমন কনসিডারেশনে রাখেন, স্কোপটাকেও তিনি জাস্টিফাই করেন এবং দেখা যাচ্ছে একটা পেপার 5 বছর পরও তার গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাকেও কিন্তু তিনি গুরুত্বের সাথে গ্রহণযোগ্য চিন্তা আর মতামতের মাধ্যমে প্রকাশ করে থাকেন। একজন এডিটর ইন চিফকেও কিন্তু মূলত একজন ভিশনারি লিডারের মতো কাজ করতে হয়, কারণ আমি শুরুতেই বলেছি যে একটি জার্নালের কিন্তু চিফ এডিটর যিনি, তিনি কিন্তু আসলে মূলত সিইও। অর্থাৎ একজন কোম্পানিতে যেমন আমরা সিইও দেখি, চিফ এক্সিকিউটিভ দেখি, তিনিও কিন্তু ঠিক তেমনি একটা জার্নালের কিন্তু একজন চিফ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তো এই ক্ষেত্রে একজন চিফ এডিটর যিনি থাকেন তাকে অবশ্যই লিডারশিপে যে ভিশনারি অ্যাক্ট সেটা তাকে কিন্তু পালন করতে হয়। অর্থাৎ তাকে সবসময় কিন্তু দেখতে হয় যে তার জার্নালটার মানটা কিভাবে সে বৃদ্ধি করতে পারবে। তো এর জন্য কিন্তু তিনি ইম্প্যাক্ট বাড়ানোর জন্য সে কিন্তু সবসময় একটা অরিজিনাল রিসার্চ পেপার অথবা অথেন্টিক যেটা কাজ সেটাকে কিন্তু তিনি প্রাধান্য দিয়ে থাকেন এবং যে বিষয়গুলো একটা জার্নালের মান উন্নয়নের দিকে কাজ করে তার ইন্ডিকেশনের মধ্যে প্রথম যেটা থাকে যে আমার যে গাইডলাইন থাকে, অর্থাৎ প্রত্যেকটা জার্নালেই কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, রেগুলেশন থাকে, পলিসি থাকে। তো সেটা অনুযায়ী আসলে যে পেপারটা সাবমিট করা হচ্ছে সেটা পরিপূর্ণভাবে সেটা কমপ্লাই করছে কিনা সেটাকেও কিন্তু তিনি যাচাই করে থাকেন। তো এই ক্ষেত্রে 5 বছর পরের যে প্ল্যানিংটা, একটা নতুন যদি স্কোপ থাকে একটা, সেটা যদি ইনক্লুড করার ব্যাপার থাকে সেটাকেও তিনি কিন্তু ইনক্লুশনের মধ্যে নিয়ে থাকেন। যদি উদাহরণস্বরূপ আমরা একটা এক্সাম্পলের কথা বলি, যে যদি আমরা অনেকেই হয়তো লাইফ সায়েন্সের রিসার্চ করি বা আমরা এখানে অনেকেই ফার্মেসি ব্যাকগ্রাউন্ড বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছি, কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি আগামী 5 বছর পর কোন জায়গাটাতে আমরা আসলে কাজ করতে পারবো। যেমন অলরেডি আমাদের কিন্তু বায়োফার্মাসিউটিক্যাল বেস কাজ কিন্তু প্রচুর শুরু হয়েছে। তো সেই বায়োফার্মাসিউটিক্যাল বেস কাজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আমাদের কিন্তু বিভিন্ন ফ্যাক্টোরিয়াল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। শুরুতেই আমাদের যেটা দেখতে হচ্ছে আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা কাজ করব, ভ্যাকসিন নিয়েও কাজ, প্রিপারেশন নিয়েও কাজ করছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা মেথডকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা ম্যাথোডোলজি এবং মেথডের মধ্যে যে পার্থক্যগুলো ওগুলোকে যখন আমরা চিহ্নিত করতে পারি তখনই কিন্তু একটা ভালো পেপারের দিকে আমরা যেতে পারি। তো এডিটোরিয়াল চিফ কিন্তু ম্যাথোডোলজিস, তারপরে রেজাল্ট, ডিসকাশন সব কিছুকে কিন্তু তিনি তার যে জার্নালের যে মেইন অবজেক্টিভ সেটার সাথে কমপ্লাই করছে কিনা সেটাকে কিন্তু তিনি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। একজন সিইও কিন্তু যেভাবে চিন্তা করেন ঠিক তেমনি যিনি জার্নালের চিফ এডিটর থাকেন তিনি কিন্তু সবসময় চিন্তা করেন যে তার জার্নালটা গ্লোবাল ইম্প্যাক্ট ফ্যাক্টরে কোনো ভূমিকা পালন করবে কিনা, অথবা জার্নালটা ইন্ডেক্স জার্নালে তার যে ইম্প্যাক্টটা সেটা বাড়াতে সক্ষম হবে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তাকে সবসময় একটা ওয়ার্কআউট করতে হয় এবং তাকে একটা প্ল্যান কিন্তু তাকে ফলো করে কাজ করে যেতে হয়। আর সিইও হিসেবে যে কোনো কোম্পানিতে যেমন সবসময় মার্কেটিং বা ভ্যালু ক্রিয়েশনের ব্যাপারটা থাকে, ভ্যালু প্রপোজিশনের যে ব্যাপারটা থাকে, সেই ভ্যালু অ্যাডিংয়ের ক্ষেত্রেও কিন্তু একজন চিফ এডিটরকে কিন্তু সবসময় মনোনিবেশ করতে হয় এবং তাকে কিন্তু সবসময় চিন্তা করতে হয় যে কীভাবে নতুন ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে তার জার্নালের যে উৎকর্ষতাটা সেটা কিভাবে বৃদ্ধি করা যাবে। তো এই জার্নালের উৎকর্ষতা মূলত কিন্তু নতুন যে অরিজিনাল রিসার্চ, এমনকি দেখা যাচ্ছে যে গাইডলাইনটা সেটা ফলো করে যদি কেউ ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করে তাহলেই কিন্তু সেই পেপারটার কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে যায়, যেটা আমরা অনেকাংশ বলি যে আমার ডেস্ক রিজেকশন হয়ে গেছে। তো সেই ডেস্ক রিজেকশনটাকে আমরা যদি প্রিভেন্ট করতে চাই এবং এডিটোরিয়াল টিমের যিনি চিফ এডিটর তার যে মেসেজ, সেই মেসেজটাকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু আসলে আমাদের পেপারটা রিজেকশনের হাত থেকে কিন্তু অনেকাংশে বেঁচে থাকবে। কারণ পেপারটা যদি গ্রহণযোগ্যতা পায় এবং সেই পেপারটা যত মাস পিপলের কাছে যেতে পারবে, অর্থাৎ যত বেশি মানুষের কাছে রিচ করবে, ততই কিন্তু আমার সাইটেশনও বৃদ্ধি পাবে এবং আমার সায়েন্টিফিক ইন্ডেক্স বলি অথবা আমার রেপুটেশন বলি সব কিছুই কিন্তু তখন বৃদ্ধি পাবে। এখন যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, সাস্টেনেবিলিটি অথবা এআই, এই দুটি বিষয় নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে, কিন্তু দেখা যাচ্ছে কোন বিষয়টা আসলে পাবলিকেশনের জন্য ইম্পর্ট্যান্ট হবে জার্নালের জন্য, এটাও কিন্তু একজন চিফ এডিটর যিনি থাকেন তিনি কিন্তু সিদ্ধান্তটা নিয়ে থাকেন। কারণ একটা জার্নাল যখন তৈরি করা হয় সেই জার্নালের স্কোপগুলা, এইমগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে তৈরি করা হয় এবং ওটার উপর বেস করেই কিন্তু পরবর্তীতে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারগুলো থাকে পেপারের সেগুলো কিন্তু চলে আসে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেটা বললাম যে সাস্টেনেবিলিটি অথবা এআই,
কোনটাকে সিলেক্ট করবেন একজন চিফ এডিটর, এটা তার জার্নালের যে স্কোপ বা এইম সেটার উপরেই কিন্তু অনেকাংশে নির্ভর করবে। একজন এডিটর ইন চিফের আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ, যেটা আসলেই বলা হয়তো শেষে বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে যে কোনো জার্নালের পাবলিকেশনের ক্ষেত্রে আসলে জার্নালটা যখন অ্যাকসেপ্ট করে একটা পেপার, সেটা কিন্তু ইন্টারেস্টটাকেও খেয়াল করে, এমনকি দেখা যায় কোনো কনফ্লিক্ট আছে কিনা, অথবা জার্নালটা কোনো অন্য অথরশিপের কোনো সমস্যা আছে কিনা, এটাকেও কিন্তু চিফ এডিটর খুব গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। এমনও হতে পারে কারো হয়তো অথরশিপে কিন্তু খুব একটা পার্ট নেই, কিন্তু তিনি হয়তো কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন, অথবা তিনি রিসোর্স পার্সন হিসেবে কাজ করছেন, তো সেটাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট বা কন্ট্রিবিউশন পার্টে আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তো এই জিনিসগুলোকে আলাদা করা, সেগ্রিগেট করা, এই কাজগুলো কিন্তু চিফ এডিটর রিকমেন্ডেশন করে থাকেন তার পলিসির মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা চিফ এডিটরকে করতে হয়, সেটা হচ্ছে যে ইথিক্যাল গার্ডিং। অর্থাৎ প্রত্যেকটা পেপার যখন আসে, তাহলে সেই পেপারটা আসলে নৈতিকভাবেও কতটা ফলো করা হয়েছে গাইডলাইন, এমনকি কোনো ইথিক্যাল কমিটির পারমিশন নিয়ে কতটুকু কাজ করা হয়েছে, যদি সেটা আমাদের ট্রায়াল রিলেটেড কিছু হয়, এমনকি ক্লিনিক্যাল ট্রায়াল রিলেটেড কিছু হয়, তো সেক্ষেত্রে ইথিক্যাল কমিটির অ্যাপ্রুভাল আছে কিনা, এমনকি কোনো অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট যখন করা হচ্ছে তখন সেই অ্যানিম্যাল এক্সপেরিমেন্টটা কোনো কমিটির অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে কিনা, অথবা ইউনিভার্সিটির কোনো কমিটির অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, এবং সেই জিনিসগুলো তার পেপারে অ্যাকনলেজমেন্টে অথবা অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে সেটা কোনো কন্ট্রিবিউশন পার্টে বলা হয়েছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়। একজন এডিটর ইন চিফ হলো একটা জার্নালের পিতা, তিনি সব কিছুই নীতি নির্ধারক, তিনি সব কিছু, তার যে ডিসিশন, তার ডিসিশনই কিন্তু ফাইনাল ডিসিশন, এবং তিনি যেটা বলেন সবাই কিন্তু সেটা মানতেই কিন্তু শেষমেশ বাধ্য হন। তো এই জন্য আমি মনে করি এডিটর ইন চিফের যে মেসেজ এবং তার যে কারেকশন থাকে মেইলের মাধ্যমে, সেটাকে কমপ্লিট ফলো করে আমি আমার পেপারটাকে যদি সাবমিট করি, তাহলে সেটা অবশ্যই একটা ভালো রেজাল্ট দেবে এবং আমার অ্যাকসেপ্টেন্সের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।